আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে, এটা শুনে যতটা না ভয় পেয়েছিলাম, তার থেকে অবাক হয়েছি এটা শুনে যে সে বিবাহ করেছে আমারই মামাতো বোনকে। আমার মামাতো বোনের নাম রিধিতা। আমার স্বামীর নাম রুদ্র আহমেদ। খুবই সুদর্শন, 6 ফিট উচ্চতা, ফিটনেস নিয়ে অনেক সচেতন। আমার আর তার বিবাহের মাত্র 5 দিন হয়েছে, কিন্তু 5 দিনের মাথায় এরকম একটা কথা শুনব, এটা হয়তো আমি কল্পনাও করি নাই। আমি খুবই সহজ সরল, দেখতে তেমন একটা সুন্দর না। গমের রং যেমন হয় না, তেমনই আমার গায়ের রং। আর অন্যদিকে আমার স্বামী উজ্জ্বল ভরসা। বিধিতা আমার থেকে সুন্দর, দুধে আলতা গায়ের রং একদম। একটা গান আছে না, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আখি, যেন মেঘের পাজল পড়া। আমার নাম নীলাঞ্জনা, আর ডাকনাম সকাল। মা অনেক ভেবেচিন্তেই নামটা রেখেছিল। কখন যে আমার জীবনে একটা নতুন সকালের প্রণয় ঘটবে, এটাই সারাদিন ভাবি। আমি আচার আচরণে অতটা চঞ্চল নই, অনেকটা চুপচাপ স্বভাবের। আর একটা কথার উত্তর দিতে গেলে আমার 10 বার ভাবতে হয়। পারিবারিকভাবে রুদ্র আহমেদের সাথে আমার বিবাহ হয়েছিল। বাসর ঘরে সে আমার সাথে একটা কথা পর্যন্ত বলেনি। তখনই বুঝেছিলাম আমার তার পছন্দ হয়নি, কিন্তু এতটা অপছন্দ হব সেটা ভাবতেই পারিনি। গল্পে ফিরে যাওয়া যাক। নীলাঞ্জনা রান্নাঘরে নিজের শাশুড়ির সাথে রান্না করছে। রুদ্রর মায়ের নাম রাবে আহমেদ। মহিলা বেশি সুবিধার না, খুবই ঝগড়াটে। নীলাঞ্জনার সাথে তার 2 মিনিটেও বনে না। নীলাঞ্জনা যেটা রান্না করে ওইটারই খুঁট ধরে। নীলাঞ্জনা আর কি বলবে, সে তো ভয়ে কাটতে থাকে। ভালোভাবে রান্না কর, 2 দিন রান্না করছস, 2 দিনই আমার ছেলে খেতে পারে নাই। তোর মতো কালো মেয়েটাকে কেন যে আমার মুক্তোর মতো ছেলেটার সাথে ওর বাপ বিয়ে দিল? একটা কথা আছে না, বাঁদরের গলায় মুক্তোর মালা। আজকে যদি কোনো 19-20 করেছিস। কথাটি বাজখায় গলায় বলল রাবে আহমেদ। তার এই মেয়েকে সহ্য হয় না। কি দেখে যে তার স্বামী এরকম একটা মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে দিল? না আছে বাবা মায়ের সম্পত্তি, আর না আছে চেহারা, আর দেখতে শুনতে তো গুণীও নই। জি আম্মা, ভালোভাবে করব। নীলাঞ্জনা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল। সবজি কাটার সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। রাবে আহমেদ বিরক্ত হলেন। তার কাজের সময় সবাই ব্যাঘাত ঘটায়। কে যে আসলো? শত বিরক্ততা নিয়ে সে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলে সামনে তাকিয়ে তার চোখগুলো চোখের কোটা থেকে বের হয়ে আসার উপক্রম। রুদ্র, তুই বিয়ে করেছিস? রুদ্র মুচকি হেসে জবাব দিল, অবশ্যই আম্মা। ওই কালো মেয়ের সাথে কয়দিন থাকব? দেখলেই ঘেন্না আসে। মেঘ না চাইতে জল, রাবে আহমেদ মনে মনে বললেন। আরে রিধিতা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তুই তো আমার মনের ইচ্ছা পূরণ করলি রুদ্র। নীলাঞ্জনা দরজা খোলার শব্দ শুনেই রান্নাঘরের পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু যেই কথার জন্য সে অপেক্ষায় ছিল আর এসে যা শুনল, তাতে তার চোখগুলো পানিতে টয়টম্বুর হয়ে গেছে। কোন সময় গড়িয়ে পড়তে পারে, অন্তরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে তার। থাকল না তার চোখের অবাধ্য অশ্রুগুলো, গড়িয়ে পড়ল, কিন্তু তা মুছে দেওয়ার জন্য অন্য কোনো মানুষ নেই। নীলাঞ্জনা রিধির দিকে চেয়ে আছে। তার মনে হচ্ছে এটা স্বপ্ন। স্বপ্নটা ভেঙে গেলে সে বাস্তবতা দেখবে, কিন্তু না, এটাই যে বাস্তবতা। চরমভাবে সে আজ ঠকে গেছে। সৌন্দর্যের দিক দিয়ে সে হেরে গেছে। রুদ্র চোখ বুলালো চারপাশে। রান্নাঘরের কোনায় সকালকে দাঁড়িয়ে থাকতে দেখল। ও হ্যাঁ, সকাল হলো নীলাঞ্জনার আরেকটি নাম। রুদ্র ভাবল, কাঁদছে কি মেয়েটা? খুবই অযত্নে হয়তো তার চোখের পানি গড়িয়ে পড়ছে। রিধি বলল, শাশুড়ি আম্মা, বসার জায়গা তো দেন। আর এত দূর থেকে আমরা এসেছি, কোনো নাস্তা পানি নেই সকাল সকাল? রান্নাবান্না করেননি নাকি? রিধির কথা শুনে রাবে আহমেদ সম্পত্তির ঘোর থেকে ফিরে আসলেন। সে জানে রিধির বাবা অনেক বড় বিজনেসম্যান। ছোটবেলা থেকে রিধি টাকার বিছানায় শুয়ে বড় হয়েছে। না না রিধি, রান্না করেছি তো, তোমরা দুজন যেয়ে ফ্রেশ হয়ে আসো না, নাস্তা দিচ্ছি। রাবে আহমেদ তাড়াতাড়ি বললেন। রিধি মুখ ভ্যাংচালো আর বলল, আমি একবার ওপরে গেলে আর নিচে আসতে পারবো না, খাবারটা আমাদের ঘরে পাঠিয়ে দেবেন। কথাটা বলে রিধি রুদ্রর হাত ধরে ওপরে চলে গেল। এই দৃশ্যটা দেখে সকালের হৃদয়টা ভেঙে গেল। সে 5 মিনিটও হাতটা ধরতে পারিনি, কথাটাও তো ভালোভাবে বলতে পারিনি। আর রিধির হাত ধরতে 1 মিনিটও লাগলো না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? শুনলি না রিধি কি বলে গেল? রাবে আহমেদের কথা শুনে সকাল তাড়াতাড়ি নিজের চোখ মুছে নিল
এবং 2 প্লেটে নাস্তা রেডি করে রুদ্রের রুমে। সতীনকে স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখে কোনো মেয়ের পক্ষেই হয়তো নিজের চোখের পানি আটকে রাখা সম্ভব নয়। সকালের বেলাতেও তাই হলো। সে বহু কষ্টে নিজের চোখের পানি আটকে রাখল। নাস্তা দিতে এসেছিল সে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে এমন একটি দৃশ্য দেখবে সে হয়তো কখনো ভাবেনি। রুদ্র রিধিকে নিজের দিকে টানছে। ঠিক তখনই সকাল দরজায় টোকা দিল। রিধি চমকে উঠল। সকালের স্বভাবত কাঁপা কণ্ঠে বলল, আপনাদের দুজনের নাস্তা। দরজার কাছে সকালকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র বিরক্ত হল। সকালের মুখ চোখ দেখে সে বুঝতে পারল সকাল চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। সকালের ভঙ্গি দেখে রুদ্র আরও বিরক্ত হল। রুদ্র নিজেই দরজার কাছে গিয়ে সকালের হাত থেকে খাবারের প্লেটটি নিল এবং তার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। সকাল কেঁপে উঠল। তার সাথে ঠিক কী হলো সে নিজেই বুঝতে পারল না। রিধি থমথমে মুখ বলল, এভাবে দরজা লাগানো উচিত নয় আপনার। সকাল হয়তো ভয় পেয়েছে। রুদ্র নির্লিপ্ত স্বরে বলল, আমার ইচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আসছি। সকাল আবার রান্নাঘরের দিকে অগ্রসর হলো। তার চোখ দিয়ে পানি ঝরছে। সে কখনো ভাবেনি রিধি তার সাথে এমন আচরণ করবে। ছোটবেলা থেকে তাদের মধ্যে কোনোদিন মনোমালিন্য হয়নি। সকাল সবসময় রিধিকে আপন বোনের নজরে দেখেছে। রিধি তার থেকে 1 বছরের ছোট। সকালের এখন 18 বছর বয়স, আর রিধির 19 বছর। আজ পর্যন্ত সকাল তার সব পছন্দের জিনিস রিধির সাথে ভাগ করেছে। তার মাও তাকে ছাড়া রিধিকে বেশি ভালোবাসতেন। রিধির সৎ মা ছিল। সকালের মামি অর্থাৎ রিধির মা অনেক আগেই মারা গেছেন। রিধি সকালের মায়ের কাছেই বড় হয়েছে। মামা মৃত্যুর আগে রিধির নামে সব জমি জায়গা লিখে দিয়ে গেছেন। এসব ভাবতে ভাবতে বেখেয়ালে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই কেউ তাকে সযত্নে নিজের বাহু দিয়ে আগলে নিল। সকাল ভয় পেয়ে মানুষটির শার্ট খামচে ধরল। আস্তে আস্তে চোখ তুলে তার মুখের দিকে তাকালো। ধ্রুব ভাইয়া? ধ্রুব মৃদু হেসে বলল, জি। আমার শার্ট তো ছিঁড়ে যাবে, ছাড়তে পারেন, আপনি পড়ে যাননি। সকাল তাড়াতাড়ি ধ্রুবকে ছেড়ে দিয়ে এক সিঁড়ি নিচে নামল। ধন্যবাদ ভাইয়া। সকাল সামনে পা বাড়াতে যাবে এমন সময় ধ্রুব বলল, একটা কাজ করতে পারবেন? সকাল থেমে ঘুরে দাঁড়ালো। জি অবশ্যই, কি করতে হবে আমাকে? ধ্রুব হেসে মাথা চুলকালো। তেমন বড় কিছু না, আমার জন্য 1 কাপ ঠান্ডা পানি দিয়ে গরম কফি নিয়ে আসবেন। সকাল বিস্মিত হয়ে বলল, কি? ঠান্ডা পানি দিয়ে গরম কফি হয় কিভাবে? ধ্রুব হেসে মাথা চুলকালো। ও না না, ভুল হয়ে গেছে, বলতে চেয়েছিলাম 1 কাপ গরম গরম কফি নিয়ে আসবেন। তাড়াতাড়ি বলতে গিয়ে ভুলে বের হয়ে গেছে। ধ্রুবর কথা শুনে সকাল হাসল। স্নিগ্ধ সেই হাসিতে তার 2 গালে টোল পড়ে। ধ্রুব মুচকি হাসল। কফিটা বানিয়ে আমার ঘরে নিয়ে আসবেন। কথাটা বলে ধ্রুব নিজের ঘরে চলে গেল। ধ্রুব আর সকালের কথা রুদ্র সব শুনে ফেলেছিল। ধ্রুব আর সকালের কথা শুনে রুদ্র নিজের ঘরে গিয়ে বিকট শব্দে দরজা বন্ধ করে দিল। রিধি ভয়ে চুপসে গেল। ভুবন কালো আধারে ঢেকে যাচ্ছে। সকাল জানালার পাশে দাঁড়িয়ে আছে। আজ তার ঠাঁই হয়েছে একটি ছোট্ট পকেট রুমে। একটি ছোট্ট চৌকি আর একটি ড্রেসিং টেবিল ছাড়া কিছুই নেই ঘরে। বাথরুমটাও বাইরে। সকাল কিছু ভাবল না। ভেবে কি লাভ? কোনো উপায় তো নেই। আল্লাহ যাদের কষ্ট দেন তাদের ধৈর্যও দেন। সকাল থেকে গাধার খাটনি খেটে রাতে তার কপালে জুটেছে পোড়া ভাতটুকু। সকাল থেকে জমিয়ে রাখা চোখের পানিগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দিল। 2 চোখ বেয়ে সাগরের ঢেউয়ের মতো অশ্রু ঝরছে, যেন থামার নাম নিচ্ছে না। তার ফুপিয়ে কান্না ছোট্ট ঘরটার ভেতর বন্দী হয়ে রইল। সকাল মায়ের ছবি হাতে নিয়ে বসে আছে। খুব জানতে ইচ্ছে করে কেন তার মা এমন একজন মানুষের সাথে তার বিয়ে দিলেন। সে তো কোনোদিন বড়লোক বাড়িতে বিয়ে করতে চায়নি। ধনী হলেই হয় না, হৃদয়টাও বড় হতে হয়, আর এই মানুষগুলো সেই হৃদয় নেই। সকাল ছবিটার দিকে তাকিয়ে বলল, জানো মা, আমি কোনোদিন তোমার কথার বিরুদ্ধে কথা বলিনি, কারো সাথে তর্কে জড়াইনি, কাউকে উঁচু গলায় কিছু বলিনি, একা একা বাড়ির বাইরে বের হইনি। তুমি যা বলেছ তাই শুনেছি। তোমার প্রতিটি কথাকে নিজের জন্য আদেশ মনে করেছি। তুমি অনেক বড় ভুল করেছ মা। আমি শান্তিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু সবসময় অশান্তিতেই থাকি। তবে কোনো ব্যাপার না, যা নসিবে আছে তাই হবে। ভেবো না তোমাকে অভিযোগ দিচ্ছি, শুধু বলতে চাই ওনার সাথে আমার বিয়ে দেওয়া তোমার বড় ভুল সিদ্ধান্ত ছিল। সকাল থেমে গেল। মায়ের ছবিটা বালিশের নিচে রেখে একটি ছোট্ট কম্বল জড়ালো গায়ে। বহু কষ্টে চোখে ঘুম নামালো। গভীর রাত, চারপাশে শুনশান নীরবতা। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। রুদ্র ছাদে বসে আছে।
তার দু চোখে ঘুম নেই। রিধিকে সে সত্যি বিয়ে করেছে, অনেকটা বাধ্য হয়ে। সে সকালকে অপছন্দ করে একটি কারণে, কিন্তু রিধিকে সে ভালোবাসে এমনটাও নয়। রিধির ব্রেন ক্যান্সার, তার মস্তিষ্কের টিউমার অনেক বড় হয়ে গেছে। রুদ্র নিজেই তার চিকিৎসা করছে। অসুখের কারণে রিধির আচরণেও পরিবর্তন এসেছে। রুদ্র নিজের ঘরে গেল। রিধি বিছানার পুরোটা দখল করে ঘুমিয়ে আছে। তাকে নিষ্পাপ লাগছে। এতটুকু মেয়ের ভেতর এমন কঠিন রোগ বাসা বেঁধেছে, ভাবতেই কষ্ট হয়। রুদ্র সোফায় গিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করল। সে জানে না সে ঠিক করেছে কিনা। অনেকক্ষণ পর তার চোখে ঘুম নেমে এলো। ফজরের মধুময় আজানের ধ্বনি শুনে নীলাঞ্জনার ঘুম ভাঙল। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস। অজু করে নামাজ আদায় করল। এখন তার কাজ পুরো বাড়ি ঝাড়ু দেওয়া, তারপর মুছে পরিষ্কার করা। সকাল ঝাড়ু দিল, মুছল, রান্নাঘরের গতকালের বাসন মাজল। এগুলো তার নিত্যদিনের কাজ। তারপর সকালের নাশতা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখল। এদিকে সবাই ঘুম থেকে উঠে খাওয়া শুরু করে দিয়েছে। সকাল নিজের স্বামী আর সতীনকে ভেজা চুলে ঘর থেকে বের হতে দেখে সকালের চুপসে যাওয়া মুখটা আরও একটু আঁধারে ঢেকে গেল। রিধির ভেজা খোলা চুল থেকে এখনও টপ টপ করে পানি ঝরছে। সকাল নিজেকে সামলে নিল। এই বাড়িতে থাকতে হলে এসব দেখেই থাকতে হবে। তার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। রুদ্রর বাবা মুরসালিন আহমেদ আর রিধির বাবা ছিলেন অনেক ভালো বন্ধু। সকালের মায়ের সাথেও তাদের গভীর সম্পর্ক ছিল। সেই সুবাদেই সকালের সঙ্গে রুদ্রর বিয়ে হয়েছে। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? রুদ্র আর রিধিকে খাবার দে। রাবেয়া আহমেদের কথায় সকাল কেঁপে উঠল। সে রিধিকে খাবার বাড়িয়ে দিল। রিধি কিছুই বলল না, কিন্তু বিপত্তি ঘটল রুদ্রকে খাবার দিতে গিয়ে। সকালের অস্বাভাবিক কাঁপাকাঁপিতে রুদ্রর সাদা শার্টে খাবার পড়ে গেল। আমি জেনে শুনে ফেলিনি, সকাল ভয়ে বলল। রুদ্র নিজের রাগ সংবরণ করল। সকালের কাঁচুমুচু মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, গাধা একটা। তারপর নিজেকে সামলেই ড্রেস বদলাতে চলে গেল। সকালের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজেকেই বকতে লাগল, একটা কাজও ঠিকমতো করতে পারিস না তুই সকাল, এজন্যই তো তোকে কেউ পছন্দ করে না। আমাকে এক গ্লাস পানি দাও। রিধির ডাক শুনে সকালের ধ্যান ভাঙল। তবে সে অবাক হল, রিধি তাকে আজ পর্যন্ত তুমি বলে সম্বোধন করেনি। আজ হঠাৎ কেন? সকাল পানি এনে দিল, কিন্তু রিধির অস্বাভাবিক আচরণ দেখে তার ভয় লাগতে শুরু করল। রিধির নাক দিয়ে গলগল করে রক্ত পড়ছে। সে 2 হাতে নিজের চুল টানছে। রিধি, তোর কি হয়েছে? রিধি মাথা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। চেয়ার থেকে উঠে 2 পা এগোতেই ধপ করে পড়ে গেল সে। সকাল দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করল। কি হয়েছে রিধির? সকাল। ধ্রুবর কণ্ঠ শুনে সকাল চমকে তাকালো। আমি জানি না ভাইয়া, হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আমি কিছুই করিনি। উঠছে না কেন? ওকে নিয়ে যেতে সাহায্য করুন। ধ্রুব এগোতেই রুদ্র দৌড়ে এসে রিধিকে কোলে তুলে নিল। সকাল ভয়ে সরে গেল। ধ্রুব স্তব্ধ। সকালের চোখে ভয়ের জল। কান্না করার কি আছে, ঠিক হয়ে যাবে রিধি। ধ্রুবর কথায় সকাল নিজের ঘরে চলে গেল, আর ধ্রুব অফিসে বের হয়ে গেল। আগের রাতেই মুরসালিন আহমেদ এসে অফিসের অর্ধেক কাজ ধ্রুবকে আর অর্ধেক রুদ্রকে দিয়েছেন। সময় বদলে যায়, মানুষের রং বদলে যায়, স্বভাব বদলে যায়, কিন্তু কিছু মানুষ আছে যারা মৃত্যুর আগ পর্যন্তও বদলায় না। দুপুর 2টো রাবিয়া আহমেদ নিজের, ধ্রুবর, রুদ্রর এবং মুরসালিন আহমেদের কাপড় সকালকে দিয়ে ধোয়াচ্ছেন। সকাল বসে বসে কাপড় কাচ্ছে। তার একটা বিষয় খটকা লাগছে, শ্বশুর শাশুড়ির ব্যক্তিগত কাপড়ও কি ছেলের বউকে দিয়ে ধোয়ানো হয়? বাড়িতে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও সব কাপড় সকালকেই ধুতে হচ্ছে, যদিও সে কোনো অভিযোগ করছে না। দুপুরের খাবার শেষে রাবেয়া আহমেদ শুয়ে আছেন। সকাল তার পায়ে তেল মালিশ করছে, কিন্তু এত কাজ করিয়েও যেন তার মন ভরছে না। তিনি আরও কষ্ট দিতে চান সকালকে, যেমন কষ্ট তিনি নিজে পেয়েছিলেন 10 বছর এই সংসারে। বাড়ির সব খাবার তো তুই খাস, তাও হাতে শক্তি নেই, জোরে টিপ। ধমক শুনে সকাল আরও জোরে পা টিপতে লাগলো। যা উঠ, রাতে রান্না কর। সকাল চুপচাপ রান্নাঘরে চলে গেল। সে বুঝতে পারে না রাবিয়া আহমেদ তাকে এত ঘৃণা করেন কেন, তার দোষটা কোথায়। রাতের নিস্তব্ধতায় কেউ ঘুমায় আর কেউ বিরহে ছটফট করে।
সকালের চোখ দিয়ে হঠাৎ হঠাৎ পানি পড়ে, না চাইলেও অশ্রু গড়িয়ে যায়। তার ছোট্ট ঘরে একটিমাত্র জানালা, জানালাটা খুললে গোল চাঁদটা স্পষ্ট দেখা যায়। ঝিঝি পোকার ডাক কত একাকী মানুষের কাছে তাই মধুর সঙ্গী। ওদিকে রুদ্র বিছানায় শুয়ে আছে, তার বুকে মাথা রেখে রিধি। রিধির স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। রুদ্র ছাড়া কাউকে ভালোভাবে চিনতে পারে না, কখনো চিনেই কখনো ভুলে যায়। আমার মাথায় হাত বুলিয়ে দাও রুদ্র। রুদ্র পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। রিধি শিশু সুলভ আবদারে বলল, একটা ঘুমপাড়ানি গান শোনাও না, তাহলে ঘুম আসবে। রুদ্র মৃদু স্বরে একটি ঘুমপাড়ানি সুর গুনগুন করে গাইতে লাগল, নিরাপত্তা, ভালোবাসা আর আশ্বাসের সুর। কিছুক্ষণ পর রিধি ঘুমিয়ে পড়ল, তবুও তার হাত শক্ত করে জড়িয়ে আছে রুদ্রকে। রুদ্র আলতো করে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে এলো। বারান্দায় দাঁড়িয়ে দেখে কলিং বেল বাজছে, ধ্রুব এসেছে। সকাল দরজা খুলতে গেল, সে ধ্রুবর জন্যেই অপেক্ষা করছিল। রাবেয়া আহমেদ বলেছেন ধ্রুব এলে তাকে খাবার দিতে। দরজা খুলতেই ধ্রুব অবাক হয়ে বলল, আপনি এখনো জেগে আছেন? ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খাবার দিই। ধ্রুব গম্ভীর মুখে বলল, আমার জন্য অপেক্ষা করবেন না, আমি নিজেই খেয়ে নেব, আপনি ঘরে যান। কিন্তু মা, ওনার চিন্তা আপনাকে করতে হবে না, আগে নিজের চিন্তা করুন। ধ্রুব ঘরে চলে গেল। সকাল নিজের ঘরে ঢুকতেই দেখল রুদ্র খাটে বসে আছে। সে চরমভাবে চমকে উঠল। তোমার কি কাঁপাকাঁপির রোগ আছে? এটা আমার স্বভাব। দরজা লাগাও। কেন? আমার ইচ্ছা। ভয়ে দরজা লাগালো সকাল। কাছে আসো। কি? রুদ্র নিজেই এগিয়ে এলো। আমি তোমার কাছে খেতে আসিনি, এত ভয় পাওয়ার কি আছে? তারপর বলল, ডায়েরিতে ওসব কি লিখে রেখেছ? সকাল স্তব্ধ। মাঝে মাঝে সে ডায়েরিতে মনের কথা লেখে। কয়েকদিন আগে রুদ্রকে নিয়েও কিছু লিখেছিল। এমনি লিখেছি, আর আপনি কেন আমার ব্যক্তিগত ডায়েরি পড়বেন? প্রথম পাতায় তো লিখেই রেখেছি, কারোর আমানতে হাত দেওয়া ভালো নয়, যে পড়বে তার মুখে গোবর পড়বে। রুদ্র ঠান্ডা স্বরে বলল, এসব পড়িনি। আর তোমার ওই ছি? ওইসব মানে? রুদ্র আর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে কারো যেন কণ্ঠ ভেসে এলো, সংসার করতে চাও না, সেই মেয়ের ঘর থেকে রাত 1:30টা বের হবার মানে কি? রুদ্রের সংক্ষিপ্ত উত্তর, আমার ইচ্ছা। দুই বউ নিয়ে সংসার করার শখ জেগেছে? চাওটা কি তুমি? আমি তো কোনোদিন বলিনি সকালকে বিয়ে করতে। আমি ওর বিয়ে ধ্রুবর সাথে দিতে চেয়েছিলাম। তুমি নিজে এসে বলেছ তুমি ওকে বিয়ে করতে চাও। এখন আবার আরেকটা মেয়েকে বিয়ে করার মানে কি? মুরসালিন আহমেদ কথাগুলো বলে থামলেন। রুদ্র হাসল, গম্ভীর শীতল সেই হাসি। ভালো করে খেয়াল করলে বোঝা যায় সেই হাসির ভেতর চাপা আগুন লুকিয়ে আছে। মুরসালিন আহমেদ বিরক্ত হয়ে ধমক দিলেন, শয়তানের মতো হাসছো কেন? এসব করে খুব ভালো লাগছে? রুদ্র ঠান্ডা স্বরে বলল, আমার ইচ্ছা। আমার ইচ্ছা? আমার ইচ্ছা? থাপ্পড় মেরে সব ইচ্ছা মিটিয়ে দেব, বেয়াদব কোথাকার। সকাল আর তোমার ডিভোর্স পেপার রেডি করছি, সাইন করে মেয়েটাকে মুক্তি দাও। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওর জন্য আপনার এত দরদ? আমি ওকে তিলে তিলে কষ্ট দিয়ে মারার জন্যই বিয়ে করেছি। অনেক কষ্ট দিতে চাই। ওর জন্য আমার কত বদনাম হয়েছে জানেন? আমার মায়ের সব দুঃখ কষ্টের কারণ ও। রুদ্রর কথা শুনে মুরসালিন আহমেদ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তাহলে মেরে ফেলতে আরেকটা বিয়ে করার দরকার কি ছিল? রুদ্র দেয়ালের হেলান দিয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, আপনাকে কে বলল আমি বিয়ে করেছি? করনি? জানি না। মুরসালিন আহমেদ খুশি হলেন না। মা ছেলের এই অদ্ভুত আচরণ তার কাছে চরম বিরক্তিকর। সকালের নিত্যদিনের কাজ, ভোরে উঠে রান্নাবান্না করা। রুদ্রর সাথে বিয়ের পর থেকে সে বাড়ির বাইরে পর্যন্ত যায়নি, যাবেই বা কার সাথে? সকাল গুনগুন করতে করতে রুটি বেলছে। সকাল, 1 কাপ চা দিয়ে যেও তোমা। মুরসালিন আহমেদের ডাকে সকালের ধ্যান ভাঙল। সে তাকে খুব সম্মান করে। সকাল কখনো বাবার স্নেহ পায়নি। জন্মের 6 মাস আগেই তার বাবা মারা গিয়েছিলেন। 6 বছর বয়স থেকে সে মুরসালিন আহমেদকে চেনে। তিনি সব সময় তাকে সন্তানের মতো দেখেছেন। সকাল 1 কাপ চা বানিয়ে দিয়ে এলো। রাবেয়া আহমেদ সেটা দেখে বিরক্ত হলেন। সকালের প্রতি এই দরদ তার সহ্য হয় না। এই মেয়েকে তিনি কখনো ছেলের বউ হিসেবে মানতে চাননি। রাবেয়া আহমেদ রান্নাঘরে এলেন। সকাল রুটি ভাজছে। মাঝে মাঝে মেয়েটার প্রতি তার মায়া হয়, কিন্তু অতীতের কথা মনে পড়লেই মনটা কঠিন হয়ে যায়। শোনো। কথাটা শুনেই সকাল কেঁপে উঠল।
এই মানুষটিকে দেখলেই তার অন্তর কেঁপে ওঠে। আজ আমার মেয়ে আসবে, ওর জন্য গরুর কালাভুনা করবে, অল্প ঝাল দেবে, ওর রুমটা ভালো করে পরিষ্কার করে রাখবে। সকাল মাথা নত করল। ভাইয়া ওঠো, তোমার কলিজা আসছে। ঘুমোতে দেবই না, পরে আমার কলিজা দেখব। ধ্রুবর কথায় সন্তুষ্ট হলো না মিশু। ছোট বোন এসেছে, অথচ ভাইয়ের কোনো হেলদোল নেই। মিশু ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, এক ভাই দুই বউ নিয়ে ঘুমোতে পারছে না, আর তুই কোলবালিশ জড়িয়ে আছিস। ধ্রুব চোখ খুলে বলল, তুই কি সকাল সকাল থাপ্পড় খেতে আইসোস? মিশু হেসে বলল, না ভাইয়া, আমি তো আমার বিল্লুকে নিতে এসেছি। কোথায় রেখেছ? ধ্রুব ভ্যাবাচাকা খেয়ে বলল, আরে কেন, বাচ্চাটাকে তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, অনেক খুঁজেছি, পাইনি। কি বললে, দিয়ে দিয়েছ মানে? ধ্রুব নিজেকে সামলে নিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, বিড়ালের বাচ্চার বাবা এসেছিল, কাঁদতে কাঁদতে বলল ওর মা 3 দিন ধরে খায়নি। আমি তো নরম মানুষ, তাই দিয়ে দিলাম। মিশু কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমাকে পাগল ভাবছ? আমার বিল্লু কোথায়? এক্ষুনি নিয়ে আসো, না হলে এখান থেকে উঠব না। আরে একটা বিড়ালের জন্য এত কান্না? আমেরিকা গেলে আরেকটা এনে দেব। না, আজ উঠব না এখান থেকে, যতক্ষণ না বিল্লু আনছো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, অভিশাপ দিচ্ছিস? যা ওঠ, না হলে বিয়ে করে চলে গেলে বলবো কবুতর যা যা। মিশু কাঁদতে কাঁদতে বাবার ঘরে গেল। বাবা, আমার বিল্লু হারিয়ে ফেলেছে ধ্রুব ভাইয়া। মুরসালিন আহমেদ এমনিতেই রেগেছিলেন, ধ্রুবর দিকে কঠিন চোখে তাকালেন। এখনো দাঁড়িয়ে আছিস? যা, এক রকমের একটা বিড়াল কিনে আন। মিশু ধ্রুবর হাত ধরে বলল, আমিও যাব তোমার সাথে। ধ্রুব বিড়বিড় করে বলল, বাপের মাইয়া। রুদ্র রিভির উন্নত চিকিৎসার জন্য তাকে আমেরিকায় পাঠাতে চায়, কিন্তু দেশে তার অনেক কাজ। রিধির সাথে কাউকে যেতে হবে, সে চায় তার মা যাক। 1 ঘন্টা ধরে বোঝানোর পরও রাবেয়া আহমেদ রাজি হচ্ছেন না। আম্মা, শেষ কথা, তুমিই যাবে রিধির সাথে, 3 মাস থাকতে হবে। হ্যাঁ, আমি তো সবার চাকর, আমার জন্য টিকিট কাটার কে বলেছে? আম্মা, ঠিক আছে, যাব। রুদ্র খুশি মনে বেরিয়ে এলো। ঠিক তখনই সকাল গরম চা নিয়ে ঢুকছিল। অসাবধানতায় রুদ্রের ডান হাতে চা পড়ে গেল। রুদ্র হালকা শব্দ করে উঠল। সে রাগ সংবরণ করল, কিন্তু দেখল গরম চা কিছুটা সকালের ডান পায়েও পড়েছে। তবুও সকাল কেঁপে কেঁপে বলছে, আমাকে মাফ করে দিন, দোষটা আমারই। সকালের আর্তনাদ শুনে ধ্রুব দৌড়ে এলো। কিছু না বলে রুদ্রের সামনে থেকেই সকালকে পাজা কোলে তুলে নিল। রুদ্র ক্ষিপ্ত হয়ে উঠল। সর্বনাশ, এই মেয়েটা তো দেখি আমার ছোট ছেলের সাথেও প্রেমলীলা শুরু করেছে। লজ্জা শরম বলতে কিছুই নেই ওর মধ্যে। কিভাবে পারে স্বামীর সামনে দেবরের কোলে উঠতে? বেশরম মেয়ে একটা। মাটাও এরকম ছিল। লজ্জা নেই এদের মা মেয়ের কারো মধ্যেই। রাবেয়া আহমেদ কথাগুলো বলতে বলতে রুদ্রর সামনে এসে দাঁড়ালেন। রুদ্র নিজের মাকে দেখে নিজেকে সামলে নিল। রুদ্র, তোর হাতে কি অবস্থা হয়েছে? আয়, মলম লাগিয়ে দিই। এইটুকু ব্যথা তোমার ছেলেকে ঘায়েল করতে পারবে না, তুমি টেনশন করো না। বরং জামা কাপড় গুছিয়ে রাখো, তোমার তো কাল ফ্লাইট, আমি আসছি। কথাটা বলে রুদ্র 1 সেকেন্ডও দেরি করল না। রাবেয়া আহমেদ হতাশ দৃষ্টিতে ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। ধ্রুব সকালের পায়ে মলম লাগিয়ে দিচ্ছে, কিন্তু সকালের ভীষণ অস্বস্তি হচ্ছে। ধ্রুবর স্পর্শে কোনো খারাপ উদ্দেশ্য নেই, তবুও সকালের কাছে এটা প্রথম কোনো পুরুষের স্পর্শ। কিন্তু যে পুরুষের স্পর্শ সে প্রথমে পেতে চেয়েছিল, সেই পুরুষ তো তাকে দেখতেও চায় না। যতই হোক, পরপুরুষের স্পর্শ অস্বস্তি তো হবেই। সকাল রুদ্রকে অনেক আগে থেকেই চিনত, বলতে গেলে পছন্দও করত, কিন্তু কখনো রুদ্রকে বলতে পারেনি, জড়তার কারণে, শ্যামলা বর্ণের কারণে, কাঁপা স্বভাবের কারণে। ধ্রুব ছোটবেলা থেকেই আমেরিকায় বড় হয়েছে, তাই কোনোদিন সকালকে দেখেনি। যদি দেখত, তাহলে হয়তো তার অষ্টাদশী মনে ধ্রুব ছাড়া আর কারো নাম থাকত না। কিন্তু আল্লাহর ইচ্ছে তো অন্য ছিল। ধ্রুব সকালের পা ছেড়ে উঠে দাঁড়ালো। সকালের চাহিনিতে সে 1 মুহূর্তের জন্য সম্পূর্ণ দৃষ্টি আটকে রাখল। সকাল উঠে বসার চেষ্টা করল, কিন্তু ধ্রুব তাকে উঠতে দিল না। আপনি বিশ্রাম করুন সকাল, কিছু লাগলে আমাকে বলবেন, এখন আমি আসি, উঠবেন না কিন্তু। সকাল ধ্রুবর কথায় মাথা নাড়ল। ধ্রুব চলে গেল। সকালের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মানুষের আদর স্পর্শ তার ভেতরে অদ্ভুত তৃষ্ণা জাগাচ্ছে। মানুষ এমনই, একদিন আদর করবে, পরের দিন ভুলে যাবে, শেষে নিজের মায়াতেই জড়িয়ে ফেলবে। ধ্রুব, তুই কি আমাকে পাগল ভাবিস? রাবেয়া আহমেদ থমথমে মুখে বললেন, তোমাকে পাগল ভেবে আমি নিজে পাগল হব কেন?
তোর মনে কি চলছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। নিজেকে সামলে রাখ। যতই হোক ও তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ। রাবেয়া আহমেদের কথায় ধ্রুব দৃষ্টি ঘুরিয়ে নিল। ও তাই? আমি তো ভেবেছিলাম ওই বাড়ির কাজের মেয়ে ছাড়া কিছুই না, আর যার সাথে ওর বিয়ে হয়েছে সে তো লাপত্তা। মানুষ কাজের মেয়ের সাথেও ভালো ব্যবহার করে, আর তোমার এই হাবিজাবি চিন্তাভাবনা নিজের কাছেই রাখো। ধ্রুব নিজের রুমে চলে গেল। ধ্রুব সচরাচর রাগ করে না, রাগ করলেও সেই রাগ বেশিক্ষণ থাকে না। সে নিজেই আগে গিয়ে কথা বলে, 2 মিনিটও রাগ করে থাকতে পারে না। কিন্তু আজ তার মায়ের উপর অদ্ভুত রাগ হচ্ছে। কেন হচ্ছে সে নিজেই বুঝতে পারছে না। রাবেয়া আহমেদ ছেলের এমন ব্যবহার দেখে ক্ষিপ্ত হলেন। তিনি চান না তার ছেলে কষ্ট পাক, কিন্তু ধ্রুব যে পথে হাঁটছে সে পথে কষ্ট ছাড়া কিছুই নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি ঘরে চলে গেলেন। তার কথার যেন কারো কাছেই কোনো মূল্য নেই। হ্যালো জান, কোথায় তুমি? বাসায় ভালোভাবে পৌঁছেছ? ফোনের ওপাশের যুবকের কথা শুনে মিশু মনে মনে হাসল, কিন্তু প্রকাশ করল না। এই যে, আপনার লজ্জা শরম নেই? কতবার বলেছি আমাকে ফোন দেবেন না, তাও কেন ফোন দেন? একটা কথা বোঝেন না, আমি আপনাকে পছন্দ করি না। মিশুর রাগান্বিত কণ্ঠ শুনে পুরুষটি হাসল। বেয়াদব মেয়ে, ভালোভাবে ফোন দিয়ে খবর নিচ্ছি, তাও ভালো লাগছে না। আপনাকে কে ফোন দিতে বলেছে রায়হান ভাই? আমি তো আপনার সাথে কথাই বলতে চাই না। মেয়েদের না বলাটাই তো হ্যাঁ, আর তোমার অপ্রকাশিত কথাগুলো আমি সবই জানি। রাত্রিকে একটা কল দিও, তোমার দুঃখে আধমরা হয়ে যাচ্ছে। আমি বুঝছি না আমি তোমায় ভালোবাসি নাকি ওকে। রায়হান কল কেটে দিল। মিশুর মন খারাপ হয়ে গেল, না বলে কল কেটে দিল। তারও আবার ফোন দেওয়ার কোনো ইচ্ছে নেই। মিশু ধ্রুবর রুমে চলে গেল। রুদ্রর সাথে তার ভাই বোনের সম্পর্কটা অতটা গভীর নয়। সে ধ্রুবর পাশে এসে বসল। ধ্রুব অফিসের কিছু ডকুমেন্ট দেখছিল। আবার কোন বাস ক্র্যাশ করলো তোর মনে? ধ্রুবর কথায় মিশু অনমনে বলে উঠল, তোমার বন্ধু নামের বাস? কি? মিশু দ্রুত কথা ঘোরালো। ওই যে তোমার বন্ধুর বোন আছে না রাত্রি, ওর কথা বলছি। মেয়েটা অনেক সুন্দর, বিয়ে করে নাও। খেতে চাই না তুমি ঝাঁটার বাড়ি, তাড়াতাড়ি দূর হও আমার রুম থেকে। এটা তোমার বাপের রুম নাকি তোমার রুম? নাম লিখে রেখেছ? তোর বাপের। হা হা হা, তুই জানিস না তোকে আমরা কোথায় পেয়েছি। আমার বাবার অনেক শখ ছিল একটা মেয়ে হবে, কিন্তু তার আশা পূরণ হয়নি। আল্লাহর কি কুদরত, ডাস্টবিনের ভিতর তুই এসেছিলিস। ওখান থেকে আব্বু তোকে নিয়ে এসেছে, এই জন্যই তো আমরু তোকে আদর করে না। ভাইয়া যাচ্ছি, থাকো তোমার রুমে। বিয়ে হবে না, জীবনেও না তোমার। দূর হও। রাত্রি যতই নিস্তব্ধতা নিয়ে আসুক, দিন শেষে সেই নিস্তব্ধতা কাউকে প্রশান্তি দেয়, আবার কাউকে কুড়ে কুড়ে খায়। সকালের রুদ্রর জীবনটাও ঠিক তেমনই। রাত্রির শেষে কেউ দেখে সুখ, কেউ দেখে দুঃখ, আর কেউ দেখে তিরস্কার। হতাশা তাদের জীবনকে নষ্ট করে দেয়, কিন্তু সেই হতাশা কিসের জন্য তার সমীকরণ তারা কখনোই মেলাতে পারে না। সকাল রিধির মাথায় চিরুনি করে দিচ্ছে, কিন্তু চিরুনি চালালেই অর্ধেক চুল ঝরে পড়ছে। রিধির নিধির চুল নিয়ে অনেক অহংকার ছিল। তার কালো ঘন চুল দেখলে যে কেউ তাকে কেশবতী উপাধি দিতে পারত। তাই হয়তো বলা হয় অহংকার পতনের মূল। আজ তার চুল অর্ধেক ঝরে যাচ্ছে, কিন্তু রিধির সেদিকে কোনো খেয়াল নেই। সে যেন ক্ষয়ে যাচ্ছে অন্য কোথাও। সকাল তাড়াতাড়ি রিধির চুল খোপা করে দিল, তাকে বোরকা আর হিজাব পরিয়ে দিল। দেখে মনে হচ্ছে কতদিন ধরে কিছু খায়নি। তেল চকচকে মুখটা শূন্য হয়ে যাচ্ছে। সকাল তাড়াতাড়ি রিধিকে প্রস্তুত করে চলে গেল। রুদ্র, কোথায় তুই? এত রাতে আমার ঘরে তুমি কি করো? আমার বউ। বন্ধুরা, পরের অধ্যায় মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানাও পার্ট 2।